সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি টাকাকে কেন্দ্র করে। অর্থাৎ আপনি টাকা নিয়ে যদি এই ভুলগুলা করেন তাহলে ভবিষ্যৎ আপনার নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে যদি কোনো আপনি সুন্দর করতে চান, টাকাকে এই প্রসেসে আপনাকে খরচ করতে হবে বা এই প্রসেসে আপনাকে টাকা ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে আপনি ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে। আর যদি আপনি টাকাকে এইভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে টাকা একসময় আপনাকে ছুঁড়ে ফেলে দিবে এবং টাকা কখনো আপনার উপকারে আসবে না এবং ভবিষ্যতে কখনো আপনার অর্থনৈতিকভাবে কখনো স্বাবলম্বী হওয়া আপনার পক্ষে কখনো সম্ভব হবে না। তো আমি এই নিরিখেই আপনাদের জন্য 5 থেকে 6টি পয়েন্ট তৈরি করছি। এই পয়েন্টগুলো যদি আপনি আপনার 2025 সালে অন্তত আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বচ্ছতা পাবেন। দেখেন, মানুষ কিন্তু টাকা ইনকাম করতে অনেক বেশি কষ্ট হয়। টাকা ইনকাম করতে যত না কষ্ট হয়, তার চাইতে টাকাটা ম্যানেজমেন্ট করে টাকাটাকে সঠিকভাবে রাখা, ম্যানেজমেন্ট করাটা আরও বেশি টাফ। তো সুতরাং টাকা ইনকাম করার চেয়ে টাকা ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। আর সেই বিষয়টাই আজকে আলোচনা করব। নাম্বার 1, টাকা আপনি যাই ইনকাম করেন, যদি আপনি সঞ্চয় না করেন তাহলে কখনো ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে না। অর্থাৎ আমরা কি করি যে ঠিক আছে, এখন মাত্র চাকরি পেয়েছি বা ব্যবসা বাণিজ্য শুরু করছি, ভবিষ্যৎ আমার পড়ে আছে, এই মুহূর্তে সঞ্চয় করার প্রয়োজন নেই। অর্থাৎ টাকাকে আপনি যেভাবে সেভাবে টাকাটাকে আপনি খরচ করতেছেন, ব্যয় করতেছেন। কিন্তু আমার পরামর্শ হলো, আপনি যে চাকরি করেন বা যে বিজনেসে করেন, আপনার চাকরি জীবনের প্রথম থেকে বা ব্যবসা জীবনের প্রথম থেকে আপনি অল্প অল্প করে আপনার সঞ্চয় রাখার সিদ্ধান্ত নিন। সঞ্চয়টা আপনি 10 থেকে 15-20% রাখেন, আপনার বেশি রাখার প্রয়োজন নাই। আর বাকিটা দিয়ে আপনি নিজের প্রয়োজনীয় ব্যবহার করেন বা ঋণগ্রস্ত থাকলে সেটাকে ঋণ পরিশোধ করেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। নাম্বার 2, 2025 সাল যেহেতু এসছে, আপনি একটা বাজেট তৈরি করেন। বাজেটটা কীরকম, যে আপনি প্রতি মাসে কত টাকা আপনার আয় হয়, রানিং আপনি হয়তো বিজনেস করেন বা আপনি চাকরি করেন, সেটাকে কেন্দ্র করে আপনি একটা বাজেট তৈরি করেন এবং সেই বাজেট অনুযায়ী আপনার খরচের একটা বাজেট তৈরি করেন। আর সেই বাজেটের মধ্যে আপনি প্রতিদিন কি কি খরচ করবেন সেটা ওই যে জাপানিদের মতো একটা কাগজে কলমে লিখে রাখবেন। তারপর আসেন এটাকে আপনি প্রতি সপ্তাহ পরে এটাকে একটু রিভাইজ দিবেন, যে আপনার যে খরচটা করছেন সেই খরচের মধ্যে আপনি বাজেট করছেন, সে ধরেন 10,000 টাকা, যদি 15,000 টাকা খরচ হয়ে যায়, 12,000 টাকা খরচ হয়ে যায়, তাহলে বাকি 3,000 টাকা 5,000 টাকা কোথায় গেল এটাকে আপনি খুঁজে বের করবেন। ইভেন আপনার অপ্রয়োজনীয় কোনো কিছু কিনলেন কিনা সেটার দিকে লক্ষ্য রাখবেন এবং যদি আপনার অপ্রয়োজনীয় যদি কোনো আপনার টাকা ব্যয় হয় তাহলে অপ্রয়োজনীয় সেটা অভ্যাস হতে পারে, অপ্রয়োজনীয় খরচ হতে পারে, সেটাকে সম্পূর্ণভাবে জিরোতে নিয়ে আসবেন। অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। অর্থাৎ আপনার যে বাজেট করবেন সেই বাজেটের বাইরে আপনাকে 1 টাকাও বেশি খরচ করা যাবে না। তাহলে আপনি ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। 3 নাম্বার, বিনিয়োগ না করা। অর্থাৎ আপনি চাকরি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, টাকা ইনকাম করতেছেন, টাকা আসতেছে বা খেতেছেন, চলতেছেন, বাস আনন্দ ফুর্তি করতেছেন, কিন্তু আপনি বিনিয়োগ করতেছেন না। আপনি যদি টাকাকে দিয়ে বিনিয়োগ না করেন, আপনার টাকা ইনকাম করার পরে যদি কোনো সেই টাকা যদি আপনি সম্পূর্ণ টাকা খরচ করে ফেলেন, তাহলে আপনি ভবিষ্যতে কখনো স্বাবলম্বী হতে পারবেন না। আপনাকে টাকাকে দিয়ে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করে সে টাকা দিয়ে আপনাকে আবার টাকা বের করতে হবে। সেটা আপনার আয় অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। কোথায় কোথায় ইনভেস্ট করবেন আমি আপনাদেরকে বলি, সেটা আপনার অর্থনৈতিক অনুযায়ী আপনি সেটাকে ভেবে চিন্তে দেখবেন। আপনি গোল্ডের মাধ্যমে আপনার ইনভেস্ট করতে পারেন, শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করতে পারেন, স্টক বিজনেসে আপনি ইনভেস্ট করতে পারেন, ল্যান্ড প্রপার্টিতে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি পরিবহন বিভাগে আপনি ইনভেস্ট করতে পারেন। তারপর আসেন, আপনার যদি অর্থনীতি যদি কোনো আরও দুর্বল হয়ে থাকে তাহলে আপনি একটা সিএনজি চালিত গাড়ি আপনি ইনভেস্ট করতে পারেন, অটোরিকশা আপনি ইনভেস্ট করতে পারেন, বা একটা গরু কিনে একজনকে বর্গা দিয়ে দিলেন সেটাও আপনি ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ ইনভেস্ট আপনাকে করতে হবে। আপনি যা ইনকাম করেন, ইনকাম করে যদি আপনি সম্পূর্ণ টাকা খেয়ে ফেলেন তাহলে কিন্তু কখনো আপনি ভবিষ্যতে আপনি কোনো দিশা পাবেন না। সেজন্য আপনার
যা ইনকাম করেন আপনাকে প্রথম থেকে আপনাকে ইনভেস্ট করে টাকার মাধ্যমে টাকা বের করতে হবে, তাহলে আপনার ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে। 4 নাম্বার, আবেগে বশবুদ্ধ হয়ে কখনো খরচ করবেন না। সে ধরেন আপনি একটা জায়গায় বেড়াতে গেলেন, আজকে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে আপনার বন্ধুবান্ধব নিয়ে বা আত্মীয়স্বজন নিয়ে কোথাও মার্কেটে গেছেন, যাওয়ার পরে সেখানে আপনার একটা শু আপনার পছন্দ হয়েছে বা একটা শাড়ি পছন্দ হয়েছে বা আপনার একটা মোবাইল পছন্দ হয়েছে। দেখা যাচ্ছে সেখানে আপনার এটা একটা হয়তো প্যাকেজ চলতেছে যেটা আপনার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার একটা শু আপনার পছন্দ হয়েছে, আপনি 5,000 টাকা দিয়ে শুটা কিনে ফেললেন, কিন্তু এটা আপনার কখনো প্রয়োজন নাই, অথচ এক জোড়া শু অলরেডি আছে। এবং কি আপনার মাসিক যে বাজেটের মধ্যে কিন্তু আপনার শু কিনা নেই এবং আপনার শার্ট কিনা নেই, কিন্তু আপনি ওই যে আবেগে পড়ে আপনার বন্ধুও কিনছে বা এটা একটা প্যাকেজ দিছে, অফার পেয়ে আপনি কী করলেন, সেই শার্ট কিনে ফেললেন, প্যান্ট কিনে ফেললেন বা আপনার মোবাইল কিনে ফেললেন বা আপনার একটা শু কিনে ফেললেন। এটাকে বলা হয় আবেগে, মানে আবেগকে প্রশ্রয় দাও। আপনাকে আবেগকে কন্ট্রোল করতে হবে। আপনাকে মানুষ যদি আবেগকে যারা কন্ট্রোল করতে পারে না, তারা বিবেকহীনভাবে তারা কাজ করে। যখন আপনার আবেগ কথা বলে তখন কিন্তু বিবেক কথা বলে না। যখন আপনি বিবেক দিয়ে চলবেন তখন কিন্তু আবেগ আপনার কন্ট্রোল হয়ে যাবে। আর যখন আপনি আবেগকে কন্ট্রোল করতে পারবেন না তখন কিন্তু বিবেক আর চলবে না। যদি কোনো মানি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে থাকেন, ভবিষ্যতে যদি কোনো আপনি নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান, তাহলে আপনাকে বিবেক দিয়ে চলতে হবে। তার মানে আপনি মাসে যে আপনার বাজেট থাকবে যে আমি এই মাসে আমি এত টাকা আমি ব্যয় করব, শার্ট প্যান্ট বাবদ বা মোবাইল বাবদ বা আপনি যেটা কেনার সিদ্ধান্ত নিয়েছেন সে বাবদ আপনি যত টাকা আপনার ব্যয় করার কথা শুধু সেটাই আপনি কিনবেন। অন্যথায় আপনাকে যদি কেউ ধরেন এক সামানের দাম ধরেন 10,000 টাকা নর্মালি, কিন্তু সে আপনাকে বললো যে ঠিক আছে তুমি 2,000 টাকা দাও, তারপর আপনি এটা কিনবেন না। এই জন্যই কিনবেন না কারণ এটা আপনার বাজেটে নেই। কারণ আপনার বাজেটের বাইরে যদি আপনি এই 2,000 টাকার যদি কোনো ওই জিনিসটা কিনতে যান, তাহলে আপনার মানি ম্যানেজমেন্টের কি আপনি অবজ্ঞা করলেন, মানি ম্যানেজমেন্টের আপনি বাইরে ডিসিশন নিলেন, অর্থাৎ আপনি বিবেক দিয়ে ডিসিশন নিলেন না, আপনি আবেগ দিয়ে ডিসিশন নিলেন। সো আবেগে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং বাজেটের বাইরে কোনো খরচ করা যাবে না। 5 নম্বর এবং ফাইনাল যে বিষয়টি আলোচনা করব সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ভবিষ্যতে যদি কোনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, আমি আপনাকে যে ইতিপূর্বে যে 4টি বিষয় আলোচনা করছি, 4টি বিষয়ের পাশাপাশি আপনাকে এই বিষয়টা আরও ইম্পর্টেন্টভাবে আপনাকে মানতে হবে। সেটা হলো কখনোই আপনি এক ইনকাম দিয়ে আপনি কখনো ভবিষ্যতে আপনাকে স্বাবলম্বী কখনো করতে পারবেন না। হয়তো ঠিক আছে আপনি খেয়ে দিয়ে চলতে পারবেন, কিন্তু যদি আপনি নিজেকে অর্থনৈতিকভাবে অনেক বড় উপরে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কখনো এক ইনকাম দিয়ে কখনো আপনি চলতে পারবেন না। অর্থাৎ আপনি সে ধরেন আপনি চাকরি করতেছেন, তো সেখানে আপনার পার্ট টাইম হিসেবে আপনার একটা স্কেল আপনি তৈরি করেন। এখন অনলাইনে অনেক রকম স্কিল তৈরি করার মতো অপরচুনিটি আছে। সেখানে আপনি নিজে একটা, যেহেতু আপনি চাকরি করতেছেন বা আপনি এডুকেট পারছেন, তাহলে আপনার একটা কোচিং সেন্টার আপনি অনলাইনের মাধ্যমে খুলতে পারেন বা আপনার ব্যক্তিগতভাবে একটা কোচিং সেন্টার আপনি খুলতে পারেন। যখন আপনার চাকরি টাইম শেষ হয়ে যাবে তখন আপনি যে এরিয়াতে বসবাস করতেছেন সেখানে আপনি ছোট্ট একটা ডিসপেন্সারি দিয়ে সেখানে আপনি সময় দিতে পারেন বা নানান রকম আপনার পার্ট টাইমের ব্যবস্থা আছে। সুতরাং এক ইনকামের উপরে কখনো বসে থাকবেন না। এক ইনকাম কখনো আপনাকে ভবিষ্যৎ কখনো উজ্জ্বল করবে না। আপনি যদি ভবিষ্যতে আপনার বার্ধক্য জীবনে আপনি যদি কোনো সোনালী জীবন কাটাতে চান, অর্থাৎ গোল্ডেন লাইফ যদি কাটাতে চান, তাহলে আপনাকে এখন থেকে আপনার এই 5টি কৌশল আপনার অ্যাপ্লাই করতে হবে 2025 সালে। এবং যদি আপনি এগুলো করতে ব্যর্থ হন, যদি আপনি আপনার মতো করেই চলেন, তাহলে আপনার গোল্ডেন লাইফ তো কখনো আপনার জীবনে আসবে না, আপনার জীবনে আসবে দুর্বিষহ জীবন আসবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। এবং যারা আমাকে আজকে নতুন দেখতেছেন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।